91 সালে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত, বলছে প্রচার বিভাগ। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নির্বাচন করলে বিএনপির কিছু আসে যায় না, বলছেন আব্দুল আওয়াল মিন্টু। জানাবো স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো ভারতের চক্ষু পরীক্ষা করালেন শেখ হাসিনা, ভিডিওর সত্যতা কতটুকু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 91 সালে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত, বলছে প্রচার বিভাগ। জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেছেন, 1991 সালে নির্বাচনে জামায়াতে ইসলামী 18টি আসনে জয়লাভ করে বিএনপিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। তারপরে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে 17টি আসনে জয়লাভ করে বিএনপির সঙ্গে সরকার গঠন করে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা 2 আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতা যুদ্ধে এই দেশের মা বোনদের খুন ও সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল। এই মর্মে গত 18 জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তিনি। আকন্দ বলেন, তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্র নেই। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মন গড়া। তিনি জামায়াতে ইসলামী ও এই দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা এই দেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। তিনি আরও বলেন, 1979 সালের পর থেকেই 2008 সাল পর্যন্ত অনুষ্ঠিত 1988 সালের মার্চের 1996 সালের ফেব্রুয়ারির একতরফা পাতানো নির্বাচন ছাড়া বাকি সব জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছিল এবং উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছিল। জামায়াতের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1991 সালের নির্বাচনে জামায়াত ইসলামী 18টি আসনে জয়লাভ করে বিএনপিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে 17টি আসনে জয়লাভ করে বিএনপির সঙ্গে সরকার গঠন করে। সেই সরকারে জামায়াত ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন। জামায়াত ইসলামী দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। নিজের মর্যাদার কথা চিন্তা করে জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের প্রতি আহ্বান জানাচ্ছি, বলেন জামায়াত নেতা আকন্দ। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুম সংক্রান্ত তদন্ত কমিশন এনকোয়ারি এন্ড এনফোর্সড অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, তা পরিদর্শনের অনুরোধ জানিয়েছে কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানা যায়। তারা বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানানো হয়। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব। আওয়ামী লীগ নির্বাচন করলে বিএনপির কিছু আসে যায় না, বলছেন আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে, তাতে বিএনপির কিছু আসে যায় না। তবে আওয়ামী লীগ সরকারের থাকাকালীন অনেকে অন্যায় করেছে, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই। আব্দুল আওয়াল মিন্টু বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তবে দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে যে সকল লোক হত্যা, খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের শাস্তি চাই, কিন্তু যারা অন্যায় করেনি তাদের বিরুদ্ধে বিএনপি কোনো অভিযোগ নেই। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে 1200 নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এখনও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি বলেন, আমাদের সঙ্গে আওয়ামী লীগ কিংবা জামায়াতে ইসলামী কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, যে যার দলের মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে এবং সেই লক্ষ্যে দলটির সর্বোচ্চ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিল শেখ হাসিনা।
গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। শনিবার এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর দাবি, সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করার কথা হয়, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ওই দেশেই আছেন। তবে ভারত সরকার এখন পর্যন্ত শেখ হাসিনাকে কোনো স্ট্যাটাসে আশ্রয় দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছুই জানায়নি। দ্য হিন্দু পত্রিকায় একান্ত সাক্ষাৎকার দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি দাবি করেছেন, আমরা সেই সময় গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত এই পরিকল্পনায় করেছিলাম যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, সেই কারণে লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল তৎকালীন সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভকারী নেতাদের সঙ্গে আলোচনা পরিচালনা করেছিলেন। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়, যখন শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে, তখন চৌধুরীকে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিলেন। পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী আত্মগোপনে চলে যান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও দাবি করেছেন নওফেল। ভারতে চক্ষু পরীক্ষা করালেন শেখ হাসিনা, ভিডিওর সত্যতা কতটুকু? গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি এখনও ভারতে অবস্থান করছেন। সম্প্রতি ভারতে কড়া নিরাপত্তার মাধ্যমে চক্ষু পরীক্ষা করালেন শেখ হাসিনা শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার রবিবার এক প্রতিবেদনে জানায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রতিবেদনে বলা যায়, এটি সাম্প্রতিক সময় ভারতে শেখ হাসিনার চক্ষু পরীক্ষা করানোর ভিডিও নয়, বরং 2016 সালে নিউ ইয়র্কে তার রাষ্ট্রীয় সফরের সময় ধারণকৃত একটি পুরনো ভিডিও। অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি থেকে কিছু কি ফ্রেম রিসার্চ ইমেজে সার্চ করে প্রথমে আলোর ইউটিউব চ্যানেল 2016 সালের 19 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কে শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিকে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, ভিডিওটি 2016 সালের 19 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ধারণ করা। পরবর্তীতে 21 সালের 16 সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, 2016 সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে 11 দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি কানাডার মন্ট্রিলে 5ম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। অর্থাৎ এই ভিডিওর সঙ্গে শেখ হাসিনার বর্তমান ভারতে অবস্থানের কোনো সম্পর্ক নেই। সুতরাং 2016 সালের নিউ ইয়র্কে শেখ হাসিনার উপস্থিতির একটি ভিডিও ব্যবহার করে সম্প্রতি তার ভারতে কড়া নিরাপত্তায় চক্ষু পরীক্ষা করার দাবি প্রচার করা হচ্ছে, যা মিথ্যা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।